ড্রামার শুরুতেই আমাদেরকে স্টোরি টেলিং এর মাধ্যমে বলা হয় যে অনেক সময় আগে গডাস এবং ডেভিলের মাঝে একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে শক্তিশালী একজন ডেভিল যার নাম কিনা ছিল ডং ফ্যান কিং চ্যাং, সে এনশিয়েন্ট সিক্রেট টেকনিককে হাসিল করার জন্য সে তার পিতাকেও মেরে ফেলেছিল এবং সে চাচ্ছিল যে বাকি সকল ক্লানের ওপর নিজের শক্তিকে প্রতিষ্ঠা করতে। এর জন্য সে তার 1,00,000 মুন ক্লানের সৈন্যদেরকে নিয়ে একটা ধ্বংসযুদ্ধ চালিয়েছিল। তখন গডাসরা কোনো রাস্তা খুঁজে না পেয়ে 3 গডাস যায় হচ্ছে ইমর্টাল র্যামের গড অফ ওয়ারের কাছে এবং তারা তার কাছে বাঁচার আর্জি জানায়। তখন সে যায় হচ্ছে চেরি ওমানের কাছে। চেরি ওমানের কাছে সে এই ডেভিলকে আটকানোর জন্য আকুতি জানায়। আর তখন সেই ডেভিল এবং তার 1,00,000 সৈন্যকে আটকানোর জন্য শক্তিশালী চেরি ওমান যুদ্ধ করতে গিয়েছিল এই ডেভিলের সঙ্গে। সে নিজের শরীরকে নষ্ট করে দেয় এবং তার শরীরটা নষ্ট হয়ে যাওয়ার কারণে যে শক্তিটা বের হয়েছিল সেই শক্তিটাই মূলত সেই 1,00,000 ডেভিল সৈনিক এবং সাথে সাথে সেই ডেভিলটাকেও সে একটা মায়াজালের ভেতর আটকে ফেলতে সক্ষম হয়, যেটার মুখ কিনা একটা শক্তিশালী শিল্ড দ্বারা বন্ধ করা ছিল। আর এখানে আমাদেরকে জানানো হয় এই ডেভিলটা হচ্ছে ইমোরাল ছিল, মানে সে কোনোদিনই মরবে না, সে চিরঞ্জীবী ছিল। ডংফ্যাংই হচ্ছে এই ড্রামার মেন লিড। এখানে এটাও বলা হয় ডংফ্যাং যদি কোনোদিন তার শক্তি সঞ্চয়ের মাধ্যমে এই মায়াজাল থেকে বের হয়ে আসে তাহলে শুধু একমাত্র গড অফ শিশানি এই ডংফ্যাংকে হারাতে পারবে। এখান থেকে সিন আমাদেরকে প্রেজেন্টে নেওয়া হয়, যেখানে আমাদেরকে দেখানো হয় আমাদের ফিমেল মেন লিডকে, যে কিনা অনেক বেশি কিউট ছিল এবং তার নাম ছিল অর্কিড, আর সে হচ্ছে একটা ফেইরি ছিল। এখানে আমরা অর্কিডকে দেখতে পাই, সে নিজের ব্যাপারে নিজে বলছিল সে এখানে 500 বছর ধরে রয়েছে, মানে এখানে সবাই অমর এবং সবার বয়সই 500,000 বছরে। অর্কিড এখানে বলছিল যে সে 1500 বছর আগে এখানে আসছিল, সে যখন একটা অর্কিড গাছ ছিল। মূলত এখানে গাছরাও মানুষে পরিণত হতে পারে। সো অর্কিডকে যখন তার গুরু এখানে নিয়ে আসছিল, একদিন তার গুরু বসে মধুপানীয় খাচ্ছিল, তখন কিছু মধুপানীয় ড্রপ অর্কিডের টবে পড়ে যায়, যার কারণে অর্কিডের ইমোরাল রুটটা অনেক বেশি দুর্বল হয়ে যায়। এর জন্য সে অন্যান্য পরীদের তুলনায় অর্কিড অনেক বেশি দুর্বল এবং তাকে অন্যান্য পরীরা এই জন্য অনেক বেশি হেয় করে থাকে। এখানে অর্কিড 500 বছর ধরে রয়েছে এবং তার গুরু তাকে সকল কাজ এখানে বুঝিয়ে দিয়ে বিশ্বভ্রমণে গিয়েছে। অর্কিড যে জায়গাটিতে থাকে সেই জায়গাটির নাম হচ্ছে অরবিটাল হল। এই অরবিটাল হলে বড় একটা গাছ ছিল, যেটা কিনা একটা ডেস্টিনি ট্রি ছিল, মানে এই গাছের প্রতিটা পাতাই হচ্ছে প্রতিটা মানুষের ডেস্টিনি ছিল। অর্কিডের কাজ ছিল এই গাছের প্রতিটা পাতাকে সংরক্ষণ করা, পরিষ্কার করা এবং রেখে দেয়া। অর্কিড চাইলে কার ডেস্টিনিতে কি আছে এই ডেস্টিনি লিভের মাধ্যমে দেখতে পারবে, কিন্তু অর্কিডের এই পাওয়ার নেই যে সে কারো ডেস্টিনিকে পরিবর্তন করতে পারবে। এখানে অর্কিড বলে যে তার ড্রিম হচ্ছে ইয়াংকুয়ান প্যালেসে কাজ করা এবং সে ইয়াংকুয়ান প্যালেসে গিয়ে সিয়াংজু চ্যাংহ্যানের সেবিকা হতে চায়। সিয়াংজু চ্যাংহ্যানকে আমাদেরকে দেখানো হয় সে হচ্ছে অনেক বড় একজন যোদ্ধা এবং সে এই ফেইরি ক্লানের যে কিং তার ছোট ভাইও ছিল। সে ফেইরি ক্লানে ফিরে আসে, তার ভাই মূলত তাকে ডেকেছিল যার নাম হচ্ছে লর্ড লিওয়ান। লর্ড লিওয়ান এখানে তার ভাইকে অনেক বেশি স্বাগতম জানায়, কারণ এখানে সিয়াংজু হচ্ছে একটা যুদ্ধ জয় করে আসছিল। এখানে তার ভাই সিয়াংজুকে অন্য একটা জায়গাতে ডাকে, যেখানে কিনা সে আরও একজন পাওয়ারফুল গডাসকে ডাকে, যারা একটা গোপন বিষয়ে আলাপ করতে যাচ্ছিল। এরই মাঝখানে আমাদেরকে দেখানো হয় সেই ডেভিলকে, যাকে কিনা মায়াজালের ভেতরে মহাশূন্যে আটকে রাখা হয়েছে। সেই ডেভিলের চারপাশে অনেকগুলো আলোর ঝলকানি। যাই হোক, আমাদেরকে প্রেজেন্ট অবস্থানে দেখানো হয়। আমরা এখানে সিয়াংজুকে দেখতে পাই, সে তার ভাই সেই সিক্রেট ব্যাপারে কথা বলছিল। এখানে তার ভাই বলছিল যে সে মায়াজালের শিল্ডরা অনেক বেশি উইক হয়ে পড়ছে, এই জন্য সে সিয়াংজুকে এখানে ডেকেছে যাতে তারা অন্যান্য গডাসরা সকলে মিলে সেই শিলটাকে আবার মজবুত করতে পারে। এখানে সবাই একমত হয়। পরবর্তী সিনে আমাদেরকে অর্কিডকে আবার দেখানো হয়। অর্কিডের কাছে অন্যান্য পরীরা আসে হচ্ছে এই ডেস্টিনি লিভের রিপোর্ট নিতে। অর্কিড সেগুলোকে যখন দিতে আসে তখন অর্কিড জানতে পারে ইয়াংকুয়ান প্যালেসে নতুন লোক হায়ার করবে, যার জন্য কিনা একটা এক্সাম অ্যাটেম্প করতে হয়। এই কথা শোনার পরে সে এটাও পরীদের থেকে জানতে পারে যে জিয়াংসু হচ্ছে ফেইরি ক্লানে ফিরে আসছে। এই কথা শুনে অর্কিড অনেক বেশি খুশি হয়ে যায় এবং অর্কিড অরবিটাল হাউসে নাচা শুরু করে দেয়। আমরা এদিকে দেখতে পাই অর্কিড হচ্ছে একদিন জঙ্গলে একটা কাজে যায়, তখন সে সামনে দেখতে পাই হচ্ছে সিয়াংজুকে। এতক্ষণে বুঝে যাওয়া উচিত অর্কিড হচ্ছে সিয়াংজুকে অনেক বেশি পছন্দ করত।
এবার অর্কিড ভাবে যে সিয়াংজুকে গিয়ে যে ফ্রেশ কিছু ফুল দিবে। সে সিয়াংজুর কাছে যায়, তখন হচ্ছে সিয়াংজু তার স্পিরিচুয়াল জেট নিয়ে কিছু একটা করছিল। সে অর্কিডকে দেখে বলে যে সে এখানে কি করছে। অর্কিড বলে যে সে অনেক বেশি থ্যাংক ইউ জানাই হচ্ছে সিয়াংজুকে যে এত বড় যুদ্ধ জয় করে আসার জন্য, এবং সে তার ফুলের ঝাঁকাটা এগিয়ে দেয় হচ্ছে সিয়াংজুর কাছে এক ফুল নিতে বলে। তখন সিয়াংজু বলে যে এসবের দরকার নেই, এগুলো তার কর্তব্য ছিল। বাট অর্কিডের মুখটা একটু ফিকে হয়ে যাওয়ায় সিয়াংজু তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে একটা ফুল তুলে নিচ্ছি। এই বলে সে সেই ঝাঁকার ভেতর থেকে অর্কিড ফুলই তুলে নেয়। আর এই জিনিসটা দেখে অর্কিড তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে নিজেই তো অর্কিড ফুল, আর যার জন্য তার কানের দুই পাশের ফুল দুইটা একদমই ফুটে যেতে থাকে। সিয়াংজু চলে যাচ্ছিল, তার সেই স্পিরিচুয়াল জেট সেটা হচ্ছে পড়ে যায়। আমরা এখানে দেখতে পাই এই জিনিসটা অর্কিড খেয়াল করে এবং অর্কিড এটা তুলে নিয়ে যখন সিয়াংজুকে দিতে চায় তখন সিয়াংজু এটা তার কাছে রেখে দিতে বলে। এখানে অর্কিড হচ্ছে সিয়াংজুকে বলে যে সে অনেক হার্ডওয়ার্ক করবে এবং সে এক্সাম দিয়ে অনেক দ্রুতই ইয়াংগুয়ান প্যালেসে কাজের জন্য যাবে। এদিকে আমরা অর্কিডকে দেখতে পাই সে এক্সাম দেওয়ার জন্য, মানে আমাদের যেমন কাগজ জমা দিতে হয় এদের এখানেও স্টোন জমা দিতে হয়। স্টোন জমা দিতে যায় তখন অন্যান্য পরীরা তাকে দেখে সব সময়ের মতোই হেয় করতে থাকে। অর্কিড কারোর কথাতে পাত্তা না দিয়ে তার স্টোনটি জমা দিয়ে তার অরবিটাল হাউসে ফিরে আসে। এখানে সে তার ফ্রেন্ডদের সঙ্গে এই ব্যাপারে আলাপ করছিল। তার ফ্রেন্ডরা বলে যে অর্কিড তুমি তো বুঝতেই পারছো তুমি অন্যান্য ফেরিদের থেকে অনেক বেশি দুর্বল, তুমি কি শিওর যে তুমি ইয়াংগুয়ান প্যালেসের সেই পরীক্ষাটা অ্যাটেম্প্ট করবে? তখন অর্কিড হ্যাঁ বলে দেয় এবং বলে এক ধরনের রুট পাওয়ার জুস পাওয়া যায়, সেগুলোকে সে খায় যাতে তার রূপটা হচ্ছে ইমোরাল রূপে আবার ফিরে যেতে পারে। এই কথা যখন সে তার বান্ধবীদের বলে, বন্ধুদের বলে, তখন একজন বান্ধবী তাকে বোঝায় যে এই সব জুস খেয়ে কিছুই হয় না, তাকে বাস্তবতাটা মেনে নিতে। বাট সে তার ফ্রেন্ডদের কাছে অনুরোধ করে যে তাদের কাছে কোনো মানি স্টোন থাকলে তারা যেন দেয় এবং সেই মানি স্টোন দিয়ে সে আরও কিছু পাওয়ারফুল জুস কিনে আনবে যাতে কিনা সেই পরীক্ষাটা ভালোভাবে ক্লিয়ার করতে পারে। তখন এক বান্ধবী এগিয়ে আসে এবং তাকে সান্ত্বনা দেয় এবং তাকে বলে মন খারাপ না করতে। এখানে অর্কিডকে বলে যে আমরা কিছুদিন আগেই কিছু মানি স্টোন কালেক্ট করেছিলাম, তুমি চাইলে সেগুলোকে নিতে পারো। অর্কিড তার ফ্রেন্ডদের দেওয়া সেই মানি স্টোনগুলো নিয়ে এখান থেকে যাচ্ছিল, তখন তার হাতের ব্রেসলেটটা জ্বলে ওঠে। এর মানে হচ্ছে সেই অরবিটাল হলের ট্রি থেকে একটা পাতা পড়েছে। অর্কিড তখন তাড়াতাড়ি গিয়ে সেই পাতাটিকে কালেক্ট করে এবং সেই পাতাতে দেখতে পায় যে এই পাতাটি হচ্ছে সিয়াংজু এর নামে, মানে এটাতে সিয়াংজু এর ডেস্টিনি লেখা আছে। সে না চাইতেও সিয়াংজু এর ডেস্টিনিটা একবার দেখতে চায় এবং সে দেখতে পায় যে সিয়াংজুর একটা বড় বিপদ আসতে চলেছে সিয়াংজুর উপরে। এই জিনিসটা দেখে অর্কিড অনেক বেশি ঘাবড়ে যায়। আর এই সময় আমরা দেখতে পাই অর্কিড হচ্ছে অনেক বেশি প্রার্থনা করতে থাকে যেন সিয়াংজুর কোনো বিপদ না আসে। এরই মাঝে অর্কিড দেখতে পায় যে সেই মায়াজালের শিলটাকে ঠিক করা হচ্ছে এবং সেখানে অনেক বেশি পাওয়ার দেওয়া হচ্ছে। সে এই জিনিসটা লক্ষ্য করছিল। এক পর্যায়ে সে দেখতে পায় যে অনেক বেশি পাওয়ার ইউজ করার ফলে সেই মায়াজালের ভেতর থেকে এক ধরনের রশ্মি বের হয়েছে, যেটা কিনা যে সকল দুর্বল গডাস সেখানে ছিল তাদেরকে এই মায়াজালের ভেতরে আকর্ষণ করে নিয়ে যাচ্ছে। আর তাদেরকে রক্ষা করতে গিয়ে সিয়াংজু নিজেও এই মায়াজালের দিকে ধাবিত হচ্ছিল। সিয়াংজুকে রক্ষা করার জন্য সিয়াংজুর সামনে তখন চলে যায় হচ্ছে অর্কিড নিজেও জানতো যে এই পাওয়ারের কাছে অর্কিড কিছুই না, তারপরেও অর্কিড সিয়াংজুকে রক্ষা করতে যায়। সিয়াংজু আপ্রাণ চেষ্টা করছিল অর্কিডকে ধরার জন্য, বাট সেই লাল রশ্মিগুলো অর্কিডকে টেনে সেই মায়াজালের ভেতর নিয়ে যায়। আর তখন হচ্ছে সেই মায়াজালের শিলটাকে অফ করে দেওয়া হয়, মানে সেই মায়াজালের শিলটা শক্ত হয়ে গিয়েছিল যার জন্য সেই শিলটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এখানে সিয়াংজু বলছিল যে সেই পরীটাকে রক্ষা করতে তার ভাইকে। তখন লিয়ান অ্যান্সার দেয় যে একটা সামান্য পরীর জন্য আমি কখনোই এই মায়াজালটার শিল্ড আর খুলবো না। এখানে বলে রাখা ভালো অর্কিড এখানে একটা মাস্ক পরে আসছিল যার জন্য সিয়াংজু অর্কিডের ফেসটাকে দেখতে পারে না। ভেতরের সিন আমাদেরকে দেখানো হয় যেখানে আমরা অর্কিডকে দেখতে পাই যে সেই লাল রশ্মিগুলো অর্কিডকে একদিকে নিয়ে যেতে থাকে আর অর্কিডের গলার ওখানে একটা ম্যাজিক্যাল ফ্লাওয়ার শো হতে থাকে যেটা কিনা তার শরীরের ভেতর থেকে ভেসে আসছিল। অর্কিড এই মহাশূন্যে ভাসতে থাকে, সে বুঝতে পারছিল না যে তার আশেপাশে কি হচ্ছে। এক পর্যায়ে গিয়ে সেই ডেভিলকে দেখানো হয় যার দুই হাত কিনা মায়াজালের কোনো একটা শক্তিশালী রশ্মি দিয়ে বাঁধা রয়েছে এবং সে ঘুমন্ত অবস্থায় রয়েছে। এই পর্যায়ে অর্কিডকে সেই আলোগুলো সেই ডেভিলের কাছে নিয়ে যায় এবং অর্কিড না চাইতেও তার হাত সেই ডেভিলের কাছে লেগে যায় আর তাদের দুইজনের চুম্বক আকর্ষণের কারণে এখানে তাদের মাঝে একটা কিস হয় যার জন্য কিনা সেই ডেভিলের ঘুম ভেঙে যায়। আর তখন আমাদেরকে দেখানো হয় যে সেই ডেভিলও জেগে ওঠে, এখান থেকে
একটা আলোর ঝলকানি তৈরি হয় এবং অর্কিড গিয়ে ছিটকে পড়ে হচ্ছে একটা বড় গাছের কাছে। অর্কিড দেখতে পায় যে চারপাশে কিছুই নেই এবং সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। সে সেই গাছের দিকে এগিয়ে যেতে থাকে। অর্কিডের হাঁচি আসায় সে যখন একটা হাঁচি দেয় তখন সে হচ্ছে একটা অন্ধকার কূপের মতো জায়গাতে চলে যায় এবং সেখানে দেখতে পায় যে একটা মেয়ে ওপাশের দিকে তাকিয়ে বসে আছে। অর্কিড তখন সেই মেয়েটার দিকে এগিয়ে যায় এবং বলে, তুমিও এখানে বসে রয়েছো, তুমি কে? এই বলে অর্কিড এগিয়ে গিয়ে সেই মেয়েটাকে যখন টাচ করে তখন সে দেখতে পায় এটা তো সে বসে আছে এখানে। অর্কিড তো একদমই অবাক হয়ে যায়। আর আমাদেরকে এখানে অর্কিডের ফেসকে দেখানো হয়। অর্কিড মূলত সেই ডেভিলের শরীরে চলে গিয়েছিল, মানে ডেভিল এবং অর্কিডের সোল এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। এখানে অর্কিডের শরীরে হচ্ছে সেই ডেভিলের সোলটা চলে গিয়েছিল, মানে এখানে ডেভিল বসেছিল। অর্কিড তো চেঁচিয়ে ওঠে এবং সে বুঝতে পারে সে এখন ডেভিলের শরীরে রয়েছে। সে ডেভিল অর্কিডের গলা চেপে ধরে এবং তাকে বলে যে আমাকে এখান থেকে বেরোতে তুমি এখন সাহায্য করবে। অর্কিড তো আগে থেকেই জানতো যে এই ডেভিলটাকে হচ্ছে তার সিনের কারণে আটকে রাখা হয়েছে। তখন অর্কিড এই ডেভিলকে বলে যে আমি জানি তোমার মতলব কি, তুমি একটা ডেভিল আর তোমার অনেক বেশি পাপ, আর এই জন্যই সবাই তোমাকে এখানে আটকে রেখেছে। তখন অর্কিড বলে যে তুমি ভুলে যেও না যে তুমি এখন আমার শরীরে রয়েছো আর আমি তোমার শরীরে রয়েছি, তাই তুমি যদি তোমার শরীরকে ধ্বংস করতে না চাও তাহলে আমি যা যা বলছি তোমাকে তাই করতে হবে, আর এখান থেকে বেরোতেও আমাকে হেল্প করতে হবে। বাট অর্কিড এই ডেভিলের কোনো কথাই শুনছিল না। আর এই সব ঝগড়া করতে করতেই ফার্স্ট এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।